আসসালামু আলাইকুম। শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ৩ ষষ্ঠ সপ্তাহ। সৃজনশীল প্রশ্ন ১। প্রশ্নটা উদ্দীপকটা হলো রফিকের পিতা এবং রফিকের ৫ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল ১০:৪ এবং ৫ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত ২:১। ক নাম্বার প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। তো ১-এর ক, প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করতে হবে। তো আমি মনে করি রফিকের পিতার বর্তমান বয়স, রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বর্তমান বয়স y বছর। রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বর্তমান বয়স y বছর। তাহলে আমাদের যে শর্তটা আসবে, যে দেখো এখানে বলছে যে ৫ বছর পূর্বে রফিকের পিতার বয়স কত হবে? ৫ বছর পূর্বে রফিকের পিতার বয়স হবে x-5 বছর এবং রফিকের বর্তমান বয়স ৫ বছর পূর্বে রফিকের বয়স হবে y-5 বছর। তো এই কথাটা আমরা এখানে লিখতে পারি যে ৫ বছর পূর্বে রফিকের পিতার বয়স x-5 বছর এবং ৫ বছর পূর্বে রফিকের বয়স কত হবে? রফিকের বয়স হবে y-5 বছর। তো প্রথম শর্তটা আমরা কি পাবো এখানে? প্রথম শর্ত হচ্ছে তাদের ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ১০:৪। তাহলে প্রথম শর্ত আমাদের x-5 অনুপাত y-5 ইকুয়াল টু ১০:৪। তো এখান থেকে আমরা সমীকরণটা একটু গঠন করে রেখে দিব। তাহলে এটা কি হবে? অনুপাত মানে ভাগ। তো x-5/y-5 ইকুয়াল টু ১০/৪। তো এটা যদি একটু কাটাকাটি করি, তো এখানে ২ দিয়ে কাটলে ৫ হবে, এখানে নিচে ২ হবে। তো x-5 নিচে y-5 ইকুয়াল টু এটা হবে ৫:২। তো এটা যদি আমি আড়াআড়ি গুণ করি, এটাকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে এটা হবে 2x - 10 ইকুয়াল টু 5y - 25। এখান থেকে ক্যালকুলেশন করে একটা সমীকরণ গঠন করে রাখি। 2x - 5y ইকুয়াল টু -25 প্লাস 10। তাহলে আমরা এখান থেকে কি পাবো? বা 2x - 5y ইকুয়াল টু -15। এটাকে আমি ১ নং দিব। দ্বিতীয় শর্তটা বলা হচ্ছে যে ৫ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত ২:১। তাহলে ৫ বছর পরে কত হবে তাদের বয়সের অনুপাত? দ্বিতীয় শর্ত x+5 অনুপাত y+5 ইকুয়াল টু
2:1 বা x+5/y+5 = 2/1 মুছে দিলাম। বা আমি যদি এটা আড়াআড়ি গুণ করি x+5 = 2y+10, এটাকে যদি এই সাইডে আনি x - 2y = 10 - 5 বা x - 2y = 5, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তো আমাদের সমীকরণ দুইটি এখানে তৈরি হয়ে গেল। অতএব এখানে আমরা সমীকরণ নাম্বার নাও দিতে পারি, এখানে সমীকরণ নাম্বার দিব না। অতএব সমীকরণ দুইটি, একটা হবে আমাদের 2x - 5y = -15, আর একটা হবে x - 2y = 5। তো এই ছিল আমাদের দুইটা সমীকরণ ক নাম্বার প্রশ্ন। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব যে প্রতিস্থাপন এখানে আছে প্রতিস্থাপন পদ্ধতিতে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা এই ক হইতে প্রাপ্ত সমীকরণ দুইটা আমরা এখানে লিখে নিব। ক হইতে প্রাপ্ত সমীকরণ একের খ। তো একের খ আমরা সমীকরণ দুইটা লিখব যে ক হতে প্রাপ্ত যে দুইটা সমীকরণ, একটা ছিল 2x - 5y = -15, এটাকে আমি এখন নাম্বার দিব 1। আরেকটা ছিল x - 2y = 5, এটাকে সমীকরণ নাম্বার দিব আমরা 2। এখন এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে x 1 নং বা 2 নং থেকে যে কোনো একটা থেকে x বা y এর মান আমাদের বের করে নিতে হবে। সেই x বা y এর মান আমরা আরেকটাতে বসাইলে আরেকটা মান পাবো। তাহলে এটা কিভাবে করে দেখো, 2 নং হইতে পাই, 2 নং থেকে আমি x এর মানটা সহজে বের করতে পারবো। 2 নং হতে পাই x - 2y = 5 বা x = 2y + 5, 2yটা এই সাইডে আনলে প্লাস হয়ে যাবে। তো এটাকে আমি সমীকরণ নাম্বার দিব আমি 3। এখন লিখব x এর মান 1 নং এ বসিয়ে পায়। 1 নং এ বসায় যদি আমি 1 নং এ x এর মানটা বসাই তাহলে দেখো কি হবে, 2 × 2y + 5 - 5y = -15। তো এটাকে যদি আমরা গুণ করি 4y + 10 - 5y = -15, +10 কে আমরা ওই সাইডে নিয়ে যাই, 4y থেকে 5y বিয়োগ দিলে এখানে -y থাকবে, আর এই পাশে -15 - 10 বা -y = -25, মাইনাস আমি -1 দ্বারা গুণ করলে y সমান হবে 25। তো y এর মান এখানে বের হয়ে গেল। এখন আমরা y এর মান 1 নং এ বসাবো। এই y এর মানটা এখানে আমরা এই 3 নং এ বসাবো, 3 নং এ বসাই দিলে x এর মানটা সহজে পেয়ে যাব। তাহলে এখন কি লিখব, y এর মান 3 নং এ বসিয়ে পাই y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নংটা
এই যে এটা 3 নং, তো এখানে আমরা 3 নং এ y এর মানটা বসাই দেব। y এর মান হলো 2 × 25 + 5, তার মানে এটা হবে 50 + 5 = 55। তো এই ছিল আমাদের x এর মান। তো x এর মান ছিল পিতার বর্তমান বয়স, y এর মান ছিল রফিকের বর্তমান বয়স। তো পিতার বর্তমান বয়স আমরা এখন কি লিখব তাহলে উত্তরটা? অতএব পিতার বর্তমান বয়স 55 বছর এবং রফিকের বর্তমান বয়স 25 বছর। এটা ছিল আমাদের খ নাম্বার। এখন বলছে যে গ নাম্বার, ক হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। ক হইতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। তাহলে আমরা এখানে লেখচিত্রের সাহায্যে সমাধান করলেও কিন্তু আমাদের এই বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স 55 এবং রফিকের বর্তমান বয়স 25, এটাই আসবে। এটাই হবে আমাদের সত্যতা। যদি এটা আসে লেখের সাহায্যে তাহলে সত্যতা যাচাই করা হবে। তাহলে আমরা ক হইতে প্রাপ্ত যে সমীকরণ দুইটা ছিল সেই সমীকরণ দুইটা আমরা এখানে লিখে নিব। তো ক হইতে প্রাপ্ত একের গ, ক হতে প্রাপ্ত আমরা সমীকরণ দুইটা এখানে লিখব। সমীকরণ দুইটা ছিল 2x - 5y = -15। এটাকে আমি 1 নং। আরেকটা সমীকরণ ছিল x - 2y = 5। তো এটাকে আমি 2 নং সমীকরণ দেব। তো এটা লেখের সাহায্যে সমাধান করব। তো লেখের সাহায্যে সমাধান করলে আমরা প্রথমে লিখব যে 1 নং হইতে পায়, 1 নং হইতে পায়, অর্থাৎ 1 নং হইতে আমরা 3টা বিন্দুর স্থানাঙ্ক, কমপক্ষে 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব এবং 2 নং হইতেও কমপক্ষে 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব। নিয়ে ওইটা গ্রাফে আমরা ওই রেখাটি এঁকে দেখাবো। দেখালে ওই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হবে আমাদের সমাধান বিন্দু। তো আমরা ক হইতে যে সমীকরণটা আসবে আমাদের 2x, 1 নং হইতে যে সমীকরণটা আসবে 2x - 5y = -15। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব, সরি এখান থেকে আমরা y এর মানটা বের করে নিই তাহলে সুবিধা হবে। -5y = -2x - 15। তো আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি 5y = 2x + 15 বা y = 2x + 15/5। তো এখান থেকে আমরা 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব। কি লিখব এখানে? x এর বিভিন্ন মানের জন্য আমরা এখানে লিখব যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি বা বের করি, এখানে লিখলাম। এবার আমরা একটা ছক কাটব। এখানে
ছক কাটলাম। কাটার পরে আমরা এখানে তিনটা মান নিব, তিনটা মান আমরা এখানে বের করব। বেশিও বের করা যাবে, তো কমপক্ষে তিনটা মান, যেহেতু কমপক্ষে তিনটা মান নিলে হবে, তো আমরা তিনটা মানই বের করি। তো তো এই তিনটা মানের ভিতরে আমাদের যে বর্তমান বয়স 55, এক্স এক্স সমান সমান 55, ওয়াই সমান সমান ছিল 25, আমরা দুইটা চিত্রতেই আমরা এই মানটা রাখবো, কারণ এটা আমাদের হবে অ্যান্সার। তাহলে এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে আমরা প্রথমে যদি এক্স এর মান দেখো, এখানে যদি 5 বসাই, তাহলে 5 দুগুণে 10, 10 আর 15 25, কাটাকাটি করলে হবে 5। তো এক্স এর মান 5 বসাইলে ওয়াই এর মান হবে 5। এরপর এক্স এর মান যদি এখানে 30 বসাই, 30 দুগুণে 60, 60 আর এখানে হলো 15 75, 5 15 75। তো এখানে এক্স এর মান দিব 30, তখন ওয়াই এর মান হবে 15। এরপর আমরা এই মানটা দিতে পারি, এক্স এর মান যখন 55, তখন এখানে বসাইলে দেখো এটা হবে, এটা কাটাকাটি করে এক্স এর মান তখন হবে 25। এই মানটা তুমি চাইলে দিতে পারো, আবার তুমি নাও দিতে পারো, এখানে আরও মান বসানো যাইতে পারে। তো আমরা মিনিমাম তিনটা মান এখানে নিলাম 1 নং থেকে। এরপর 2 নং হইতে পাই, এরপরে আমরা লিখব যে 2 নং হতে পায়। তো 2 নং হতে আমরা যদি লিখি এখানে যে 2 নং হতে কি পাই, আমি এটা মুছে দিচ্ছি। 2 নং হতে পায়, 2 নংটা কি ছিল, x - 2y = 5, x - 2y = 5। তো এখান থেকে যদি আমরা y এর মানটা বের করি, 2y = 5 - x, -2y = 5 - x, তার মানে 2y = কত হবে, x - 5 বা y = x - 5/2। তো এখান থেকে আমরা আবার এখানে আমরা লিখব যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, এই কথাটা এখানে লিখব। লেখার পরে আমরা এটার জন্য আবার একটা ছক কাটব, এখানে আবার একটা ছক কাটলাম, x 1 2 3, একটা ঘর, এখানে x, এখানে y। তাহলে এখানে আমরা তিনটা মান বের করব, তিনটা মান তাহলে কত কত হবে আমরা এখানে নিতে পারি। 15 যদি নিই, এখানে নিব x এর মান যদি 15 বসাই, তাহলে y এর মান হবে 5। এখানে যদি 10 নিই, x এর মান নিই 25, তাহলে y এর মান হবে 10। x এর মান যদি নিই 55, তাহলে y এর মান হবে 25। তুমি আরো একটা বের করতে পারো। তো এখন এই যে আমরা xy বিন্দুগুলো পেলাম, এই xy বিন্দুগুলো আমরা এখন ছক কাগজে স্থাপন করব। তো ছক কাগজটা কেমন হবে, আমরা যদি এখানে একটা গ্রাফ যদি আঁকি, এখানে একটা গ্রাফ আঁকবো, মনে করো এটা একটা গ্রাফ। তো এখানে আমরা মানগুলো কিভাবে বসাবো, এটা x ও x ড্যাশ, এটা y ও এটা y ড্যাশ। তাহলে এখন ছক কাগজে আমরা এই বিন্দুগুলো কিভাবে স্থাপন করব, তো আমি এখানে এটা একটু মুছে দিব।
মুছে দিই। প্রথম সমীকরণ থেকে আমরা এটা পেলাম এবং দ্বিতীয় সমীকরণ থেকে কিন্তু আমরা এটা পাইছি। তো এখন এখানে আমাদের একটা লেখা লিখতে হবে। এটা একের গ ছিল। তো মনে করি কি লেখাটা লিখতে হবে এটার জন্য, তোমাদের বইয়ে আছে লেখাটা। মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও মূল বিন্দু ছক কাগজের আমরা এখানে লিখব ছক কাগজের ক্ষুদ্রতম 5 ঘর সমান, আমরা এখানে লিখব যে ও মূল বিন্দু এবং ছক কাগজে আমরা যদি লিখি এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটার বরাবর যদি আমরা কয় ঘর সমান কয় একক লিখব। তো আমরা এখানে যেহেতু সংখ্যাগুলো একটু বড় বড় এই জন্য 5 ঘর সমান লিখব যে উভয় অক্ষ বরাবর প্রতি এখানে প্রতি এক ঘর সমান কত একক লিখব? 5 একক ধরে। তো 5 একককে আমরা লিখছি এক ঘর। তাহলে এখানে ঘরের সংখ্যা দেখো, আমি যদি 5 দিয়ে ভাগ দিই এখানে হবে 3, এখানে হবে 1। তাহলে এভাবে আমরা এক ঘর সমান 5 একক ধরে আমরা এখন কি লিখব? প্রথমে এত এত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। আমি এই বিন্দুটা 2 নংটা মুছে দিই। এই 2 নংটা তোমরা একটু লিখে রাখো, পরে যখন আমি এখানে লিখব তখন এখানে লিখে দিব যে 1 নং সমীকরণ হইতে উভয় অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 5 একক ধরে 1 নং এর 1 নং হতে এই যে 5 তারপর 3 15 তারপরে এখানে আছে 55 আরেকটা আছে 25। এত বিন্দুগুলো স্থাপন করি। এরপরে লিখব যে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি। ফলে একটি সরল রেখা পাওয়া যাবে। এই কথাটা লিখতে হবে। এরপর লিখব যে এটি 1 নং এর লেখচিত্র। এখন এটাকে আমি এই বিন্দুগুলো আমরা বসাবো কিভাবে দেখো, এখানে 5 তো 5 ঘর সমান আমি এখানে কয় একক ধরছি? এই 5 একক সমান আমরা ধরছি 1 ঘর। তো 5 এককের জন্য যদি 1 ঘর হয় তাহলে x এর দিকে 5 ঘর, y এর দিকে 5 ঘর, দুইটাই ধনাত্মক। x এর দিকে যাবে 5 ঘর, y এর দিকে 5 ঘর। বিন্দুটা এটা হবে আমাদের যে এইটা 5 বিন্দু, এই বিন্দুটা। এরপর x এর দিকে যাবে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 6 ঘর আর y এর দিকে যাবে 3 ঘর।
তো এক্স এর দিকে 6 ঘর, তো 1 2 3 4 5 6, এটা 6 যদি হয় তাহলে ওয়াই দিকে যাবে 3 ঘর, 1 2 3, তো এটা হলো 3। এবার 55 25, তাহলে 55 5 দিয়ে ভাগ দিলে কত হবে 11, এটাকে 5 দিয়ে ভাগ দিলে হয় 11 এবং এটাকে 25কে 5 দিয়ে ভাগ দিলে হবে 5, তাহলে এই দিকে যাবে 11 ঘর, তাহলে 6 7 8 9 10 11, আর এই দিকে যাবে 5 ঘর, 1 2 3 4 5। তো এখন বিন্দুগুলো যদি যোগ করি তাহলে বিন্দুগুলো এটা ছিল কত, এটা ছিল 30 15 30 15, আর এটা ছিল 55 25। তো বিন্দুগুলো যদি আমি যোগ করি, যোগ করে আবার উভয় দিকে বর্ধিত করে দিতে পারি, তাহলে এইভাবে আমরা স্কেল ধরে এটাকে টান দিব, দিলে একটি সরলরেখা পাওয়া যাবে। এরপর আমাদের যে 2 নং এর আরেকটা বিন্দু ছিল, 2 নংটা আমি এটা মুছে দিয়েছি। 2 নং এর বিন্দুগুলো কি ছিল এই কথাটা এখন আবার লিখব, যে আবার 2 নং হতে কত কত বিন্দু ছিল আমাদের, 15 5 25 10 25 10, আরেকটা ছিল হলো 55 25। বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। তো ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে, আমরা এটা মুছে দিই, বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরল রেখা পাওয়া যাবে। এটি 2 নং এর লেখচিত্র। তো বিন্দুগুলো যদি এখন আমরা বসাই, এটা 5 দিয়ে যদি ভাগ করি, এটা 3 এটা 3 এটা 1, তাহলে x এর দিকে 3 ঘর আর y এর দিকে হবে 1 ঘর, 1 ঘর মানে এখানে একটা। এরপর 25 10 25 5 আর এখানে হলো 2, তো এই দিকে যাবে 1 2 3 4 5 আর এখানে যাবে 2, 2টা ঠিক এরকম একটা জায়গায় পড়বে। এরপর আছে 55 25, তো 55 25 আমাদের এখানে যেটা ছিল এটাই। তো এখন যদি আমরা সোজা এটা যোগ করি, এভাবে স্কেল ধরে যোগ করি, তাহলে আমাদের সরলরেখাটা এটা হবে। তো এই যে এটা 2 নং সরলরেখা, 1 নং সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, 55 25 বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা এখন লিখব যে লেখচিত্র হতে দেখা যায় যে 2 নং সরলরেখাটি 1 নং সরলরেখাকে 2 নং রেখা 1 নংকে
55 25 বিন্দুতে ছেদ করে। 55 25 বিন্দুতে ছেদ করে সরলরেখা দুইটা। তাহলে যেহেতু 55 25 বিন্দুতে ছেদ করছে, তো এই ছেদ বিন্দুটাই হলো আমাদের সমাধান বিন্দু। অতএব x ইকুয়াল টু 55 এবং y ইকুয়াল টু, এখানে আমরা একটা কথা লিখে দিই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুই সমাধান বিন্দু। অতএব x সমান 55 এবং y সমান 25, যা প্রশ্নটা কি ছিল যে খ এর উত্তরের সাথে সত্যতা যাচাই করো, যা খ এর উত্তরের সাথে মিলে যায়, যা খ এর উত্তরের সাথে মিলে যায়। অতএব আমরা কি লিখতে পারি? সত্যতা যাচাই করা হলো, এটা আমরা এখানে লিখতে পারি। তো এটা ছিল আমাদের একের ক খ গ প্রশ্ন। তো এখন আমরা 2 নং প্রশ্ন নিয়ে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তো 2 নং প্রশ্ন নিয়ে কথা বলবো। 2 নং প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ক। তো ক এর 1 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন ক এর 1 নাম্বার কি হবে? পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো পিথাগোরাসের উপপাদ্যটি তোমাদের বইয়েই আছে। এই উপপাদ্যটি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই কথাটা তোমরা বই থেকে নিতে পারো বা আমি লিখে দিচ্ছি, এখান থেকেও নিতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের, এখানে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? তো এই প্রশ্নটা আসলে অনুপাত দেওয়া আছে। তো আমরা এখানে অনুপাতটা আমরা কি করতে পারি? 5:13। তাহলে অতিভুজ একটি বাহুকে আমরা 5x এবং অতিভুজকে 13x ধরতে পারি। তো সমকোণী ত্রিভুজের মনে করি
এখানে আমরা ধরে নিই, মনে করি একটি বাহু কত 5x এবং আমরা অতিভুজকে আমরা এখানে লিখব 13x। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি অপর বাহুটা কি হবে, অপর বাহু হবে রুট ওভার অতিভুজ স্কয়ার অর্থাৎ 13x স্কয়ার মাইনাস 5x স্কয়ার। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 169x স্কয়ার মাইনাস 25x স্কয়ার। তো এটা কাটাকাটি করলে হবে 144x স্কয়ার, তার মানে এটা হবে 12x। তাহলে অপর বাহুটা আমাদের কি হবে 12x। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যার দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? তিন নম্বর প্রশ্ন লিখতে পারি যে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত কিভাবে লিখবো আমরা? যে সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1:, দৈর্ঘ্যের অনুপাত হবে 1:1:√2। এটা দৈর্ঘ্যের অনুপাত এটা হবে, কারণ দেখো এখানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু এটা কত হবে 2। এটাকে আমরা √2 স্কয়ার লিখতে পারি। তাহলে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, যা একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে এখানে হবে আমাদের অতিভুজ কত, এটা অতিভুজটা 2 হবে। কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত এমন ভাবে লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দৈর্ঘ্যের অনুপাত এটা হলে এই 3টি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন আমাদের কি আছে এখানে, এবিসি ত্রিভুজ ABC AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার। এই ত্রিভুজে যদি এটা হয়, বলছে যে এর কোনটি সমকোণ। তাহলে এত হলে কোণ C ইকুয়াল টু সমকোণ, কোণ C ইকুয়াল টু সমকোণ আমরা এটা লিখতে পারি। কারণ এখানে দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই এখানে অতিভুজ হলো AB। তো এবিসি ত্রিভুজের এখানে AB অতিভুজ এবং অতিভুজের বিপরীত বাহু বিপরীত কোণ সমকোণ হয় অতিভুজের। তাহলে AB যদি অতিভুজ হয়, তাহলে AB এর বিপরীত কোণ
বিপরীত কোণ সমকোণ হবে AB এর বিপরীত কোণ সমকোণ, অতএব কোণ C ইকুয়াল টু সমকোণ। এই ছিল আমাদের 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন না, এখানে 5 নাম্বার প্রশ্ন নয়, এখানে 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত শেষ আছে আমাদের। তো এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন খ, আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা সেটা করব। সংক্ষিপ্ত প্রশ্ন খ। তো সংক্ষিপ্ত প্রশ্ন খতে 1 নাম্বার প্রশ্নটা কি আছে, যে আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য লিখো। তো আয়তক্ষেত্রের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, আমরা এটা লিখতে পারি। 1 নাম্বার প্রশ্ন, আয়ত সংজ্ঞা দিব এখানে। আচ্ছা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। এবং আয়তক্ষেত্র কি? আয়ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। তো এই ছিল আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ হলেই তাকে বলছি আয়ত, এবং আয়ত দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা, ওই ক্ষেত্রটাকে আমরা বলছি আয়তক্ষেত্র। তো 2 নাম্বার প্রশ্ন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। 3 নাম্বার, ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কি? এখানে একটা প্রশ্ন ছিল যে আয়ত এবং আয়তক্ষেত্র, এখানে বলছে ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য। তো এখানে আমরা ঘনবস্তুর সংজ্ঞাটা আগে দিব, যে ঘনবস্তু হলো যে সকল বস্তুর স্থান দখল করে। এখানে আমরা লিখব যে সকল বস্তু বা পদার্থ স্থান দখল করে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাকে ঘনবস্তু
যে সকল বস্তু বা পদার্থ স্থান দখল করে অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তো এটা হলো ঘনবস্তুর সংজ্ঞা। আর আয়তাকার ঘনবস্তুর যদি প্রত্যেকটা বাহু সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়, তবে তাকে ঘনক বলে। তো আমরা এখানে লিখব যে এবং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং যদি উচ্চতা সমান হয়, তাকে ঘনক বলে। তো এই সংজ্ঞাটা আমরা এখানে লিখতে পারি। এটা ছিল 3 নাম্বার প্রশ্নের উত্তর। 4 নাম্বার প্রশ্ন ছিল যে একটি সমবৃত্তভূমিক ব্যালনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.5 সেন্টিমিটার, ব্যালনটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা একটা অঙ্ক, ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা এখানে করব। তার আগে বলে নিই যে ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এটা আমাদের জানতে হবে। তো ব্যালনের উচ্চতা হলো h দ্বারা প্রকাশ করা হয় এবং ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয়। তো ব্যালনের ব্যাসার্ধ কত, এখানে আমরা লিখতে পারি 4 নাম্বার প্রশ্ন যে ব্যালনের ব্যাসার্ধ r সমান 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা h সমান 11.50 সেন্টিমিটার। তাহলে ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের 2 পাই r ইন্টু h প্লাস r, এত বর্গ একক লিখতে পারি আমরা। তো এখানে এখন আমরা মান বসাই দিব। মান বসালে কি হবে, 2 পাই ইন্টু r এর মান 3.375, এখানে h এর মান 11.50, r এর মান 3.75, এত বর্গ সেন্টিমিটার লিখবো আমরা, একক অবশ্যই লিখবো। তো এখানে যদি ক্যালকুলেশন করি, তো এটার ক্যালকুলেশন করলে হবে, আমরা এই দুটো যোগ করে নিই, 3.75 এই দুটো যোগ করলে কত হবে, 15.25, এত বর্গ সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যান্সারটা হবে 359.319 এরকম আছে, আমরা 32 বর্গ সেন্টিমিটার অবশ্যই আমরা প্রায় লিখব। এই ছিল 4 নাম্বার প্রশ্ন, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। 5 নাম্বার যে প্রশ্নটা আছে, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, আমাদের নিরপেক্ষ 5টি উপাত্তের প্রয়োজন হয় একটি চতুর্ভুজ আঁকতে। তো আমরা এখানে লিখব 5 নাম্বার প্রশ্ন যে একটি চতুর্ভুজ আঁকতে একটি
চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। এটা ছিল আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। 6 নাম্বার, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে? তো যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। তো এখন 7 নাম্বার প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে? তো এক চাকার পরিধি নির্ণয় করতে হবে। এখানে জেনে রাখতে হবে যে একটি চাকা যদি একবার ঘোরে তাহলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এই জন্য আমরা চাকাটির পরিধি নির্ণয় করব। ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি নির্ণয় করব। তো এই পরিধির একবার ঘুরলে পরিধির সমান দূরত্বই অতিক্রম করবে। তাহলে চাকার ব্যাসার্ধ কত আমরা লিখি? চাকার ব্যাসার্ধ আর সমান 34 সেন্টিমিটার। অতএব চাকার পরিধি হবে 2 পাই আর সেন্টিমিটার। তো এখানে যদি মান বসাই 2 পাই আর এর মান কত? 34 সেন্টিমিটার। তার মানে এটা হবে 213.62 আর ডট আছে, তাহলে আমরা 63 সেন্টিমিটার প্রায়। আমরা এই প্রায় কথাটা লিখব। তো এই ছিল 7 নাম্বার প্রশ্ন। এখন আমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্ন এখানে 3 আছে। কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তো চিত্রসহ ক নাম্বার প্রশ্ন আছে যে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও। খ নাম্বার প্রশ্ন আছে যে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকতে হবে। এবং গ নাম্বার প্রশ্ন আছে যে খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো অঙ্কনের বিবরণ সহ। তো চিত্রটা কিভাবে আঁকতে হয় আমি এগুলো একটু দেখাই দিব। আর অঙ্কনের বিবরণ তোমরা অবশ্যই এটা বইয়ে যেভাবে পড়ছো সেইভাবে লিখবে। এবং তো আমরা এটা মুছে দিই, এটাকে মুছে দিলাম। তো প্রথমে আছে একটি বর্গ আঁকতে হবে। তো বর্গ একটা বাহু থাকলে কিন্তু একটা বর্গ অঙ্কন করা যায়। তো এখানে একটা বাহু, এখানে পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমা যদি দেওয়া থাকে তো পরিসীমা থেকে আমরা কিভাবে বর্গ আঁকতে পারবো? আমরা এখানে এই পরিসীমাটাকে
আমরা 4 দিয়ে ভাগ দিলে বর্গের একটা বাহু পেয়ে যাব। তো 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 হবে। তো 3 সেন্টিমিটার বাহু দিয়েই আমাদের বর্গটা আঁকতে হবে। তো তার আগে ক নাম্বার প্রশ্ন ছিল, এটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 3। তো 3-এর এখানে 1-এর ক বলছে চিত্র সহ ঘুড়ির সংজ্ঞা লিখো। তো একটা ঘুড়ি, তো চিত্রটা কেমন হবে? তোমাদের বইয়ে আছে এটা, চিত্রটা আমি লিখছি এখানে, এখানে আঁকি। এটা একটা ঘুড়ি, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান, এখানে আমরা নাম দিতে পারি এ বি সি ডি। তো দেখো এখানে এই জোড়া, এইটার এটা সমান, এইটার এটা সমান। তো সংজ্ঞাটা হলো এটাই, যে যে চতুর্ভুজের, আমরা এখানে লিখতে পারি যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। তো চিত্রে এ বি সি ডি একটি ঘুড়ি, এটা আমরা লিখতে পারি। এটা ছিল ঘুড়ির সংজ্ঞা। তো সবাই এভাবে লিখে ফেলবে এটা। খ নাম্বার প্রশ্ন বলছে যে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকতে হবে। তো বর্গের কি দেওয়া আছে? বর্গের পরিসীমা দেওয়া আছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এখানে লিখি 1-এর খ, বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো বর্গের পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য 12/4, তার মানে এটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার নিয়ে আমরা এখানে একটা বর্গ আঁকবো। তো এটা 3, মনে করো এটা 3 সেন্টিমিটার। এখন আমরা বর্গটা কিভাবে আঁকবো সেটা একটু দেখো। যে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, এটার নাম দিব বিই। এখন বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব, এটার নাম দিব হলো বিসি। এটা কার সমান করে? এর সমান করে আমরা কেটে নিলাম, এই যে বিসি। এইভাবে আমরা কম্পাস ধরে, এখান থেকে কম্পাস ধরে এভাবে আমরা কেটে নিব। এরপর বি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো। বি বিন্দুতে লম্ব কিভাবে আঁকবো? কম্পাসটা ধরে জাস্ট এরকম ঘুরাই দিব, এই যে এরকম ঘুরবে। তারপর এখান থেকে কম্পাস দিয়ে এটা কাটবে, এটা কাটবে, তারপর এটা, এটা। তো এখানে আমাদের এরকম একটা লম্ব এখানে হয়ে যাবে। তো এখন এটার নাম দিব আমরা বি এফ। এই বি এফ থেকে আবার আমরা এই এর সমান করে একটা অংশ আমরা এখান থেকে কেটে নিব, এটার নাম দিব আমরা এ। তাহলে এখানে কি লিখব? বি এফ থেকে এর সমান করে বি এ অংশ কেটে নিই। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এই যে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ এই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা এইভাবে বৃত্তচাপ আঁকবো, যেটা এরকম হবে। আবার সি কে কেন্দ্র করে এখান থেকে নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো, যে বৃত্তচাপ 2টি পরস্পর এরকম একটা জায়গায় এসে ছেদ করবে। তোমরা যখন এরকম জায়গায় এসে ছেদ করবে, এরা বৃত্তচাপ 2টি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সিডি হবে আমাদের উদ্দিষ্ট বর্গ। তো এখানে অবশ্যই
আমার বাহুটা একটু ছোট বড় দেখা যাচ্ছে, যেহেতু আমি হাত দিয়ে আঁকছি, তো তোমরা এটাকে একটু যদি এই বিন্দুটাকে একটু বড় নিই, এরকম, হ্যাঁ, 4টি বাহুই সমান হবে, 4টি বাহুই সমান হবে, এরকম ডি বিন্দুতে ছেদ করবে। তো এটা এ। তো আমি আরেকবার বলি, তোমরা এইভাবে এখানে লিখে ফেলবে, বর্ণনাটা এভাবে দিয়ে দিবে, যে কোনো রশ্মি বিই থেকে, এই বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। এখন বিএফ হইতে এর সমান করে, এই এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিই। এখন এ ও সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এডি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সিডি হবে আমাদের নির্ণেয় বর্গ। তো এইভাবে আমরা এখানে বর্ণনাটা আমরা লিখে নিতে পারি, চিত্রের বর্ণনাটা। তো সবাই লিখে ফেলবে। এরপরে যেটা আছে প্রশ্ন, খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো। এখানেও অঙ্কনের বিবরণ দিতে হবে। তাহলে আমরা গ নাম্বার নিয়ে আর একটু আলোচনা করব। তো গ নাম্বার, একের গ, তো একের গ, খতে অঙ্কিত বর্গের কর্ণকে, এখন খতে যে বর্গ আঁকা হয়েছিল, তো খ হইতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত বর্গের বাহু এ সমান সমান কত ছিল? বর্গের বাহু ছিল 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। অতএব বর্গের কর্ণ কি হবে? বর্গের কর্ণ এ রুট 2 সেন্টিমিটার, তার মানে 3√2 সেন্টিমিটার হবে। তো এখন বর্গের বাহু থেকে বর্গের কর্ণ এখানে আমরা বের করে নিলাম, কারণ আমরা যে আয়তক্ষেত্র অঙ্কন করব তার কর্ণ হবে এটা। তাহলে এখন আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। তো আয়ত ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুকে আমরা এ ধরি, এ সমান 2 সেন্টিমিটার, এবং কর্ণকে আমরা ডি ধরি, ডি সমান, এখানে এটাকে আমরা দশমিকে নিয়ে যাব। তো দশমিকে নিয়ে গেলে কি হবে আমাদের? এটা ক্যালকুলেটর করে, 3√2 4.24 নিতে পারি আমরা, 4.24 সেন্টিমিটার। এটা হলো কর্ণ। এখন এই বাহু দিয়ে এবং এই কর্ণ দিয়ে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। সেটা কিভাবে অঙ্কন করব? আমরা এটাকে মুছে দিই, নিচেই না উপরেই দেখাই, এটা বা আয়তক্ষেত্রের একটা বাহু এবং কর্ণ দিয়ে আয়তক্ষেত্রটা আঁকতে হবে। তো আমরা প্রথমে করব কি, এখানে যে কোনো একটা রেখা নিব, এটার নাম দিব আমরা বিই। এই বিই থেকে এর সমান করে আমরা একটা অংশ কেটে নিতে পারি, এখানে বিসি, এটা কেটে নিলাম, এটা হলো কত? এর সমান করে কাটলাম, তার মানে 2 সেন্টিমিটার এখানে কেটে নিলাম। এখন বিসি এর বি বিন্দুতে আগের মতো করে আমরা একটা লম্ব আঁকবো, এরকম করে আমরা একটা লম্ব তৈরি করব। লম্ব আঁকার পরে আমার এটার নাম দিব বিএফ। এই বিএফ হইতে এখন আমরা এই যে একটা কর্ণ সি আছে, এই কর্ণ সি হইতে
এই যে ডি এর সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকলে আমাদের এখানে এইভাবে ছেদ করবে। এই যে এটা কিন্তু আমাদের এই ডি এর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন যেহেতু এটা 2 সেন্টিমিটার, এটাকে এ বিন্দুতে ছেদ করবে। এখন এই এ কে কেন্দ্র করে আমরা এই যে এ বাহুর সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আর কর্ণ এই ডি এর সমান করে এখান থেকে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো এরকম। এটা হলো এই যে এই কর্ণটার সমান করে আমরা একটা আঁকবো। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের সেই আয়তক্ষেত্রটি আমরা এখানে পেয়ে যাব। এটা এর সমান, আর এই দুইটা কর্ণ সমান হবে। আয়তক্ষেত্রের দুইটা কর্ণ সমান। তো এভাবে আমরা আয়তটি আঁকতে পারি। তো আমি আবার বলি, যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কাটি। এখন বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ হইতে না, এখন সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা বিএফ কে এই বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকবো এবং বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো, যে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি এবং সিডি যোগ করি, তাহলে এবিসিডি হবে আমাদের নির্ণেয় আয়তক্ষেত্র। তো এভাবে আমরা অঙ্কনের বিবরণটা, এভাবে চিত্র যেভাবে আমরা আঁকছি ঠিক এইভাবে আমরা এখানে লিখে ফেলবো। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট 3 এর সবগুলো প্রশ্নর সলিউশন। আমি যতটুকু পারছি এখানে সমাধান করার চেষ্টা করছি। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।